ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা পড়ব ক্লাস সপ্তম শ্রেণীর জীবন বিজ্ঞানের একটি বিষয় অভিস্রবণ অর্থাৎ অসমোসিস। এই অসমোসিস পড়তে গেলে প্রথমে আমাদের জানতে হবে কয়েকটি বিষয়। তার আগে এই ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই লাইক শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো দেখি কি কি লাগবে আমাদের অসমোসিস পড়তে। প্রথমে লাগবে দ্রবণ কী জিনিস। ওকে, প্রথমে আমাদের জানতে হবে দ্রবণ কী জিনিস। তো দ্রবণটা একটু পড়ি। যেমন যদি আমরা শরবত বানাই, তাহলে কী কী দরকার হয় আমাদের? সিরাপ আর জল। একটা পাত্রে আমরা কিছু পরিমাণ জল নিলাম, জল আর কয়েক ফোঁটা এখানে সিরাপ ঢেলে দিলাম। ওকে, তাহলে যেটা একটা দ্রবণ তৈরি হলো সেটাকে আমরা সিরাপ বলি। ওকে, এবার এই দ্রবণের দুটি অংশ থাকে। তো দ্রবণকে দুভাগে ভাগ করা যাবে, দ্রাব্য প্লাস দ্রাবক। এবার দ্রবণ কি জিনিস হলো? দুই বা ততোধিক পদার্থের একটা মিশ্রণ, সেটাকেই দ্রবণ বলে। আর দ্রাব্য কি জিনিস? দ্রবণে যার পরিমাণটা বা আয়তনটা কম থাকবে তাকে আমরা দ্রাব্য বলবো, আর যার আয়তন বা পরিমাণটা বেশি থাকে তাকে আমরা দ্রাবক বলবো। ওকে, তাহলে এই ক্ষেত্রে এই মিশ্রণটার ক্ষেত্রে দ্রাব্য কি হবে? সিরাপটাই হবে দ্রাব্য। আর দ্রাবক কি হবে? জল, কারণ এখানে জলটাই বেশি আছে। ওকে, তবে এই দ্রবণটা তৈরি করা হয়েছে দুটি একই দশার তরল পদার্থ নিয়ে, তাই না? একই দশার পদার্থ নিয়ে। কারণ কি, যে সিরাপটাও তরল দশায় আছে, জলটাও তরল দশায় আছে। তো এই ক্ষেত্রে যদি একই দুটো পদার্থ যদি নিই যাদের দশা একই, তো সেক্ষেত্রে দ্রাবক কী হবে? যে বেশি পরিমাণে থাকবে সে হচ্ছে দ্রাবক, যে কম পরিমাণে থাকবে সে হচ্ছে দ্রাব্য। এবার আমরা অন্য ধরনের দ্রবণও নিতে পারি, যেমন ভিন্ন দশা দ্রবণ। মানে দুটো পদার্থ দিয়ে দ্রবণ তৈরি করব, একটা দশা হয়তো কঠিন আর একটা দশা তরল। যেমন এখানে জল আছে, কয়েক ফোঁটা এখানে চিনি ফেলে দিলাম, দিয়ে দ্রবণ বানালাম। তাহলে কি হবে? তাহলে জল এখানে কি বেশি আছে, তার দ্রাবক হলো জল। দ্রাবক কি? জল এক্ষেত্রে। আর দ্রাব্য কি? চিনি। এক্ষেত্রে চিনি হলো দ্রাব্য। তো এইসব ক্ষেত্রে কি হয় দেখবে, যে পদার্থটা বিনষ্ট হয়ে যায়, মানে নিজের দশা ধরে রাখতে পারে না, যেমন চিনি কি ছিল? কঠিন অবস্থায় ছিল কিন্তু হয়ে গেল তরল, তার নিজের দশাটা বিনষ্ট হয়ে গেল। যার দ্রবণে যার দশা বিনষ্ট হয় তাকে আমরা দ্রাব্য বলবো। এভাবেও আমরা দ্রাব্যকে বলতে পারি। ওকে, দ্রব্যের ডেফিনেশন দিতে পারি। সেটা আমরা নোট করব সংজ্ঞা। ওকে, দেখো এখানে সংজ্ঞাটা নোট করতে পারো তোমরা। দেখো, দ্রাবকের সংজ্ঞা দেওয়া আছে এখানে। দুই বা ততোধিক পদার্থ মিশে যখন দ্রবণ প্রস্তুত করে এবং দুটি পদার্থই যদি একই দশার হয়, যেমন আমরা সর্বদার এক্সাম্পলটা দিলাম, জল আর সিরাপ, দুটোই কি তরল দশায় আছে, তাহলে একই দশার পদার্থ হলো দুটোই। তবে তাতে যার পরিমাণ, ওজন বা আয়তন বেশি থাকে সেটাকে দ্রাবক বলে। এর পরিমাণ কার বেশি ছিল? জলের, সেই জন্য জলকে দ্রাবক বলবে। এবার যদি
দ্রবণটা দ্বিতীয় টাইপের হয়। দ্বিতীয় টাইপ বলতে ওই যে চিনি আর জলের, তাহলে যদি উভয়ে ভিন্ন দশার হয়, তাহলে উভয় ভিন্ন দশা, জল তরল দশায় আছে আর চিনিটা কিসে, কঠিন দশাতে আছে। তো সেক্ষেত্রে দ্রাবকের সংজ্ঞা কী হবে, সেক্ষেত্রে দ্রাবকের সংজ্ঞা দেখো দেওয়া হচ্ছে কীভাবে, যে যদি উভয় ভিন্ন দশায় হয় তবে সেক্ষেত্রে দ্রবণ যেটি দশা ধারণ করে সেটিকে দ্রাবক বলা যেতে পারে। ঠিক আছে, এখানে জলের দশা ধারণ করবে, তরলের দশা তরল, তাই না, দ্রবণটা কী হবে, তরল হবে, সেজন্য দ্রাবক হয়ে গেল, তাই না। এবার যদি আমরা দেখি দ্রাব্য কাকে বলে, দেখো দুই বা ততোধিক পদার্থ মিশে যখন দ্রবণ প্রস্তুত করে এবং দুটি পদার্থই যদি একই দশার হয়, মানে প্রথম ক্ষেত্রে দ্রবণ, তবে তাতে যার পরিমাণ বা ওজন বা আয়তন কম থাকে সেটিকে দ্রাব্য বলে। এবার যদি দ্বিতীয় টাইপের দ্রবণ হয়, যদি উভয় ভিন্ন দশার হয়, তবে যে উপাদানটি দেখো নিজস্ব দশা বিনষ্ট করে, যেমন চিনি নিজের দশা বিনষ্ট করলো, দশা বিনষ্ট করা মানে কি, কঠিন দশা থেকে কী হয়ে গেল, তরল দশা হয়ে গেল চিনি, তো সেটাকে কী বলবো, দ্রাব্য বলবো আমরা। ওকে, এবার দ্রবণের গাঢ়ত্ব অনুযায়ী আমরা দুভাগে ভাগ করছি দ্রবণকে, একটা হচ্ছে লঘু দ্রবণ আর একটা হচ্ছে ঘন দ্রবণ বা গাঢ় গাঢ় দ্রবণ। লঘু দ্রবণে কী হয়, লঘু দ্রবণে হয় দ্রাবকটা বেশি থাকে, দ্রাবক বেশি থাকবে, ওকে, আর দ্রাব্য কম থাকবে, ওকে। আর গাঢ়তে কী হবে, দ্রাব্যটাই কি বেশি, দ্রাব্যটাই বেশি হবে, আর দ্রাবক কী হবে, এটা দ্রাবক কম হবে, ওকে। এই ধরনের দ্রবণকে আমরা কী বলবো, লঘু দ্রবণ, বা আর দ্বিতীয় ক্ষেত্রের এটাকে বলবো আমরা গাঢ় দ্রবণ, ওকে। এবার আমাদের পড়তে হবে পর্দা, এবার আমরা পড়ব পর্দা, বিভিন্ন ধরনের পর্দা। 1 নম্বর কি, অভেদ্য পর্দা, এগুলো জানতে হবে অবশ্যই জানার জন্য। অভেদ্য পর্দা কি কাকে বলে, দেখো এখানে সংজ্ঞাটা লেখা আছে, যেসব যেসব পর্দার মধ্য দিয়ে দ্রাব্য বা দ্রাবক কোনোটি যাতায়াত করতে পারে না তাদের অভেদ্য পর্দা বলে। যেমন রবারের পর্দা, প্লাস্টিক পর্দা, এইসব, ওকে। তারপরে পলিথিনের পর্দা, আর একটা এক্সাম্পল লিখতে পারি আমরা, এটাও এর সঙ্গে অ্যাড করে দেবে, পলিথিনের পর্দা, ঠিক আছে, যেটা আমরা ক্যারি ব্যাগ বলি, সেই পলিথিন, এটা একটা অর্ধভেদ্য পর্দা। 2 নম্বর দেখো আছে ভেদ্য পর্দা, ভেদ্য পর্দা এটা কি, যেসব পর্দার মধ্য দিয়ে দ্রাব্য ও দ্রাবক উভয় অণুই সহজে যাতায়াত করতে পারে। দেখো প্রথমটা দিয়ে কোনো অণু যাতায়াত করতে পারছিল না, আর দ্বিতীয়টা দিয়ে দ্রাবও যেতে পারছে, দ্রাবকও যাতায়াত করতে পারছে, তাই না। এই ধরনের পর্দাকে কী বলবো আমরা, ভেদ্য পর্দা। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে ফিল্টার কাগজ, কোষ প্রাচীর, তারপরে উদ্ভিদের যে মূলরোম থাকে, মূলরোম প্রাচীরও হয়, ওকে, ভেদ্য পর্দা। তো সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, যেটা আমাদের লাগবে অভিশ্রবণে, সেটাই হচ্ছে কি অর্ধভেদ্য পর্দা, এইটা যে খুব ভালো করে পড়তে হবে, এটা যে পর্দার মধ্য দিয়ে কেবলমাত্র দ্রাবক অণু, কেবলমাত্র দেখো, কেবলমাত্র দ্রাবক অণু যাতায়াত করতে পারে, অন্য কেউ দ্রাব্য যাওয়া আসা করতে পারবে না, একমাত্র দ্রাবক যাতায়াত করতে পারবে। ওই পর্দা অ্যালাউ কাকে করবে, অর্ধভেদ্য পর্দা কাকে অ্যালাউ করবে, তা অ্যালাউ কাকে করে, দ্রাবককে, তাই না।
দ্রাবককে বা দ্রাবক অণুকে অ্যালাউ করবে, দ্রাব্য অণুকে কিন্তু অ্যালাউ করবে না। এটাই হচ্ছে মেন, এই সংজ্ঞাটাই মেন, এটাতেই আমাদের অভিশ্রবণ তথ্যটা আছে। এক্সাম্পল কী হবে, এই অর্ধবেদ্য পর্দা কিন্তু আবার দু ধরনের হয়, প্রাকৃতিক অর্ধবেদ্য পর্দা হয়, আবার কৃত্রিম অর্ধবেদ্য পর্দাও হয়। ওকে, তো প্রাকৃতিক অর্ধবেদ্য পর্দা কোনগুলো হবে, পার্চমেন্ট কাগজ, প্রাকৃতিক অর্ধবেদ্য পর্দা। এর এক্সাম্পল কি হবে, পার্চমেন্ট কাগজ, তারপরে ডিমের যে পর্দাটা থাকে না খুলির নিচে, সেটা ডিমের পর্দা। তারপরে মাছের পটকাটাও বলতে পারি, মাছের পটকা। তারপরে কিশমিশের উপরে যে পর্দাটা থাকে, কিশমিশ এর উপরের পর্দা, এগুলো সব কি প্রাকৃতিক অর্ধবেদ্য পর্দা। ওকে, এবার যদি আমরা পড়ি কৃত্রিম গুণগুলো, তাই না, কৃত্রিম অর্ধবেদ্য পর্দা পড়তে হবে আমাদের। কৃত্রিম অর্ধবেদ্য পর্দা, এটা আমাদের বই আছে সেলুলোজ অ্যাসিটেট, একটা আছে সেলুলোজ অ্যাসিটেট, আর একটা আছে কি কপার ফেরোসায়ানাইড, কপার ফেরোসায়ানাইড, এর সংকেতটা হচ্ছে Cu2FeCN6, জটিল যৌগ, এটা না মনে থাকলে দরকার নাই সংকেত এখন। ওকে, এই কপার ফেরোসায়ানাইডটা, এই কৃত্রিম অর্ধবেদ্য পর্দাটা, এটা আবিষ্কার করেছিল কে, বিজ্ঞানী ট্রাউবে, পড়ে রাখবে, বিজ্ঞানী ট্রাউবে। ওকে, কি জিনিস সেই কপার ফেরোসায়ানাইড অর্ধবেদ্য পর্দাটা, একটা মাটির সছিদ্র পাত্র নিয়েছিলেন উনি, দিয়ে তাতে করেছিলেন প্রলেপ দিয়েছিলেন, কিসের প্রলেপ, এই যে এটার প্রলেপ, যে এই জিনিসটার প্রলেপ দেওয়া ছিল, কপার ফেরোসায়ানাইডের প্রলেপ, সেটাই অর্ধবেদ্য পর্দা হিসাবে কাজ করেছিল। ওকে, এবার আমরা পড়ব অভিশ্রবণ সংজ্ঞাটা, অভিশ্রবণ কাকে বলে। ওকে, তার আগে একটা ছবি আঁকলে বেশি ভালো হয়। ওকে, ছবিটা যদি দেখায় একটু, দেখো এই ছবিটায় যে ইউ আকৃতির নল নেওয়া হয়েছে, তাতে দেখো এই যে এখানে একটা, এই যে এইটা হচ্ছে একটা অর্ধবেদ্য পর্দা। ওকে, এদিকে জল, এদিকে জল, দুই বাহুতেই জল আছে, বাম দিকের বাহুতেও জল, ডান দিকের বাহুতেও জল। এবার দেখো দ্বিতীয় স্টেপে কি হচ্ছে, বাম দিকের বাহুতে কিছু আমরা একটা মিশাচ্ছি, যে দ্রবণ তৈরি করছি, মানে অ্যাকচুয়ালি গাঢ়ত্বটা বেশি করছি বাম সাইডের নলটাতে, ঠিক আছে, বাহুটাতে, আর ডান সাইডে হাত দিচ্ছি না। দেখো প্রথম থেকে এই লেভেলগুলো দেখো সমান সমান, এখানেও সমান সমান দেখানো হয়েছে। পরে দেখো একটু পর হচ্ছে এই যে দ্রাবকের যে এইদিকে যে জল আছে, দেখো লেয়ারটা কমে গেছে, এদিকে বেশি হয়ে গেছে। ঘটনাটা কি ঘটছে, এদিককার জল কিছু এদিকে চলে এসছে এই পর্দাটাকে ভেদ করে, তাই না, অ্যাকচুয়ালি জলটা এসছে এদিকে। ওকে, সেই জন্য এদিকের জলের উচ্চতাটা বেড়ে গেছে, এদিকটার জলের উচ্চতাটা দেখো কমে গেছে, আর সমান হয় নাই, আছে নেই। এই ঘটনাটা কেন ঘটলো, কীভাবে ঘটলো, সেটাই হচ্ছে অভিশ্রবণ। ওকে,
তো দেখি কি জিনিস। দেখো অভিস্রবণ কি জিনিস তাহলে। অভিস্রবণ বলতে দুটো ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি অর্ধভেদ্য পর্দা, যে অর্ধভেদ্য পর্দা দিয়ে একটু আগে দেখালাম যেটা ইউনলের অর্ধভেদ্য পর্দা দিয়ে কী করছিলাম পাশাপাশি আলাদা করে রাখলে পর্দা ভেদ করে কম ঘন দ্রবণ থেকে অধিক ঘন দ্রবণের দিকে দ্রাবক অণু প্রবেশ করার প্রক্রিয়াকে বোঝায়। অভিস্রবণ মানে কি, কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে কার যাওয়া দ্রাবক অণু। ওকে, এটাই হচ্ছে কি অভিস্রবণ। ওকে, তাহলে কে যাবে এখানে, যাওয়া আসা কী করবে, একমাত্র দ্রাবক। ওকে, দ্রাবকই শুধু যাবে, দ্রাব্য কিন্তু যাবে না। ওকে, সেটাই হচ্ছে কি আমাদের অভিস্রবণ। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণের দিকে যাবে। যেমন এখানে যদি আমরা একটা, এই যে একটা পর্দা এখানে দিলাম, এটা হচ্ছে অর্ধভেদ্য পর্দা, এটা একটা অর্ধভেদ্য পর্দা যদি হয়, এইদিকে আমরা রেখেছি একটু গাঢ়, ওকে, গাঢ় দ্রবণ, আর এদিকে একটু লঘু দ্রবণ। দ্রাবকটা একই, এই দ্রবণটা দ্রাবক যা, এই দ্রবণটা তো দ্রাবক তাই একই। ঠিক আছে, ধরে নিলাম জল। তাহলে কী হবে, এই জলের অণুগুলো ওই যে কম গাঢ়ত্ব থেকে বেশি গাঢ়ত্ব থেকে মানে এই পর্দাকে ভেদ করে দিকে আসবে। ওকে, যে কী হবে, এই যে এই দ্রবণটার আয়তনটা পরিমাণটা বেড়ে যাবে, এটা কমে যাবে, কারণ জলটা এদিকে চলে আসছে এদিকে, মানে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে কী আসবে, জলটা আসবে। মানে এর তো জলের দরকার ছিল, গাঢ় হয়েছিল। ওকে, আর এই জল বেশি ছিল, সেই জন্য এই জল কী হয়ে গেল, দিয়ে চলে এলো। ততক্ষণ আসবে জল যতক্ষণ এই দুই দিকেরই দ্রবণের গাঢ়ত্ব যতক্ষণ না সমান হবে। ওকে, এবার দেখো আরেকটা জিনিস আছে, অন্ত অভিস্রবণ আর বহি অভিস্রবণ, এই দুটো। ওকে, অ্যাকচুয়ালি এগুলো উদ্ভিদ দেহের কোষের ঘটে। যদি দেখি কোষের বাইরে অবস্থিত তরল পদার্থ যখন অর্ধভেদ্য পর্দা ভেদ করে ভিতরে প্রবেশ করছে, যেমন ধরো কিশমিশ যদি হয়, কিশমিশ আমরা যদি জলে রাখি তাহলে কী হবে, বাইরের জলটা কিশমিশের ভিতরে প্রবেশ করবে, এটাকে আমরা বলবো কি অন্ত অভিস্রবণ। এবার যদি কিশমিশ থেকে জল বেরিয়ে চলে আসে তখন আমরা কী বলবো, সেটাকে বহি অভিস্রবণ। সংজ্ঞাটা লিখে নেবে, সংজ্ঞাটা এ পর্যন্ত, বহি অভিস্রবণ অন্ত অভিস্রবণ। ওকে, দেখো এইদিকে দেখো, এখানে একটা ছবি লক্ষ্য করো, যে সংজ্ঞাটাকে দেখো, অভিস্রবণ হলো কম ঘন স্থান থেকে দ্রাবক অণু অধিক ঘন স্থানের দিকে গমন করা। কার গমন করা, দ্রাবক অণুর। দ্রাব্য কিন্তু হবে না, দ্রাবক অণুর। কোথা থেকে কোথায়, কম ঘন স্থান থেকে অধিক ঘন স্থানের দিকে। দেখো এইদিকে যে এই যে পর্দাটা আছে, এই ডট ডট করে, যে এই পর্দাটা, যে এইটা, ঠিক আছে, এটা কি, সরি, সেই ছবিটাই দেখো, এটা ঘন, দেখো ঘন দ্রবণ, আর এটা হচ্ছে কি, এটা আমাদের হচ্ছে অর্ধভেদ্য পর্দা, যে এই ডট ডট করে দেওয়া আছে এটা। আর এদিকে একটা আমরা পাতলা দ্রবণ বা দ্রাবক রেখেছি, জল রেখেছি। ওকে, জল রেখেছি এদিকে, আর এদিকে দেখো পানি, মানে জল আর কি, এটা জল প্লাস খনিজ লবণ, মানে ভারী দ্রবণ তৈরি করেছে এই সাইডটাতে। কী হচ্ছে দেখো, দ্রাবক অণু মানে জলের অণুগুলো কী হয়ে যাচ্ছে, এই দিক থেকে, মানে এটা কম ঘন থেকে বেশি ঘনত্বর দিকে দেখো যাচ্ছে এগুলো। ঠিক আছে, যে এইটার ঘনত্ব আর এই ডান দিকের এই দ্রবণটার ঘনত্ব যতক্ষণ না সমান হবে ততক্ষণ এই ঘটনাটা চলবে কিন্তু। ওকে, বেশ। অভিস্রবণ হলো কম ঘনস্থান থেকে দ্রাবক অণু অধিক ঘনস্থানের দিকে গমন করা, খুবই শর্টকাট একটা সংজ্ঞা। তাহলে দ্রাবক অণুর গমন কোথা থেকে কোথায়, কম ঘনস্থান থেকে বেশি ঘনস্থানের দিকে। ওকে,
আরও অনেক এক্সাম্পল আছে অভিশ্রবণের, পরে আবার দেবো আমরা। যেমন আলুর পরীক্ষা আছে, ওকে, তারপরে কিশমিশের পরীক্ষা আছে, ডিমের পরীক্ষা আছে, এগুলো দিব পরে। ওকে, আপাতত এই পর্যন্তই থাক, ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ।